আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? শুনতে পাচ্ছি কিনা একটু বলবেন। থ্যাংক ইউ। এই তো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কই ছিলেন এতদিন? ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের পরিবেশ বিজ্ঞানের উপরে ক্লাস। অনেকটা ভূগোলেও এই টপিকটা পাবেন। আপনাদের সাথে একটু এই বিষয় নিয়ে একটু গল্প করি, কারণ এটা খুব একটা বিজ্ঞান বলা যায় না। ঠিক আছে, পরিবেশ। তাহলে আমাদের পরিবেশ নিয়ে কথা হবে। পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। তো আমাদের চারপাশে কি আছে যদি আমরা দেখি, তাহলে চারটা মূল উপাদানগুলো আমরা দেখব। একটা হচ্ছে মাটি, পানি, বায়ু আর শব্দ। এই হচ্ছে আমাদের পরিবেশের উপাদান। এগুলো বিভিন্ন কারণে প্রতিনিয়ত বিভিন্নভাবে দূষিত হচ্ছে। যেমন আমরা যদি দেখি বায়ু দূষণ, এই বায়ু দূষণে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। তার মানে এটা একটা সিভিয়ার দূষণ। তো বায়ু দূষণে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, এটা অনেক সময় পরীক্ষায় আসে। ঠিক আছে। আর ঢাকা সিটি তো কথাই নাই, এখানে বায়ু দূষণ আছে। এবং আপনার আপনার বা আমার কি হতে পারে, ফুসফুসে এই ধূলিকণাগুলো গিয়ে ফুসফুসে সমস্যা সৃষ্টি করতে পারে। আস্তে আস্তে ফিব্রোসিস, দেন ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। তার মানে আপনি যে দূষণের মধ্যে আছেন, প্রতিনিয়ত আপনার এই ক্ষতিগুলো হতে থাকবে। ভালো আছি। কি অবস্থা পিঙ্কি? আপনাদের তো দেখাই যায় না, আজকে লাইভে আসছেন। তাহলে পরিবেশ নিয়ে, পরিবেশ যে দূষণ হচ্ছে এটা নিয়ে প্রথম যিনি আন্দোলন করেন তার নাম হচ্ছে ডেভিড থ্যারো। উনি প্রথম পরিবেশ বিষয়ক আন্দোলন সূচনাকারী। তো আমরা একটু লিখি যে পরিবেশ বিষয়ে সর্বপ্রথম আন্দোলন সূচনাকারী, তার নাম ডেভিড থ্যারো। উনি প্রথম পরিবেশ যে দূষণ হচ্ছে এটা নিয়ে সোচ্চার হন এবং এটা নিয়ে আন্দোলন করেন। হ্যাঁ, ডেভিড থ্যারো। তো এরপরে আরেকটা ব্যক্তি এসে আন্দোলন না করে, মানে মনের ভিতর আন্দোলনটা রেখে তিনি কর্ম করে গেছেন। তিনি নাম হচ্ছে ওয়াঙ্গারি মাথায়। ওয়াঙ্গারি মাথায়, ওনার বাসা কেনিয়াতে। ওয়াঙ্গারি মাথায় উনি পরিবেশে পরিবেশে 1 কোটি বৃক্ষরোপণ করায় শান্তিতে নোবেল পায়। শান্তিতে নোবেল পায়।
ঠিক আছে। তো ওয়াঙ্গারি মাথায়, ওনার বাসা কেনিয়া, আর তিনি পরিবেশে 1 কোটি বৃক্ষরোপণ করেন। তো এই যে সামনে বর্ষা মৌসুম আসতেছে, আপনাদের উচিত প্রত্যেকের মিনিমাম 2টা করে গাছ লাগানো। নিজের জমি না থাকলে গাছ লাগানোর মতো জায়গা নাই, এরকম যদি হয় রাস্তার ধারে লাগাবেন, ঠিক আছে। বট গাছ, তাল গাছ, যা ভাল লাগে, মানে গাছ হলেই হয়েছে। গাছ আমাদের পরম বন্ধু। হ্যাঁ, যদিও অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি যদি আমরা দেখি তাহলে সামুদ্রিক শৈবাল। আমরা কিন্তু অনেক সময় ভাবি যে মনে হয় পৃথিবীতে যে অক্সিজেনের প্রয়োজন হয় এই সম্পূর্ণটা মনে হয় গাছ থেকে আসে। আসলে না, প্রায় 70% অক্সিজেন আসে সামুদ্রিক শৈবাল থেকে, মানে সমুদ্র থেকে। ঠিক আছে, সমুদ্রের শৈবাল থেকে অক্সিজেনটা সবচেয়ে বেশি আসে। তো যাই হোক, গাছ লাগায় পরিবেশ, বলতে গাছ লাগান পরিবেশ বাঁচান একটা যে স্লোগান, যেহেতু উনি এই শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন ওয়াঙ্গারি মাথায় গাছ লাগানোর পরে, এই জন্য পরবর্তীতে এই পরিবেশের উপর কেউ অবদান রাখলে এই মাথায় পুরস্কার দেওয়া হয়। তো মাথায় কি একটি পরিবেশ বিষয়ক পুরস্কার, এখানে একটু লেখেন। মাথায় হলো একটি পরিবেশ বিষয়ক পুরস্কার, মাথায় একটি পরিবেশ বিষয়ক পুরস্কার। ওকে, তাহলে মাথায় পরিবেশ বিষয়ক পুরস্কার। তাহলে পরিবেশ কয়ভাবে দূষণ হয়? পরিবেশ দূষণ হয় কয়ভাবে? দূষণ 4 ভাবে হয়ে থাকে। তো 4 ভাগ কি, আমরা একটা একটা করে শেষ করে তারপর আরেকটাতে যাব। যেমন মাটি দূষণ। মাটি দূষণ, মাটি কিভাবে দূষণ হয় দেখেন, একটু চিন্তা করেন, মাটি কিভাবে দূষণ হয় একটু বলেন। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। গাছ লাগাতে লাগাইতে তো বাগান করতে হবে। পরিবেশ, পরিবেশ, এই টপিকের নাম লেখা আছে পরিবেশ, পরিবেশ বিজ্ঞান। লাইভে লেখা হয় নাই, পরে এডিট করে দিব। তো এই বিজ্ঞান বই আসছে, হ্যাঁ আসতেছে, প্রেসে যাচ্ছে আর কি, এই মাসেই পাবেন ইনশাল্লাহ। আর বিজ্ঞান বইয়ের একটা চমক থাকবে যে আপনি ওইরকম ভাবে ব্যাখ্যা কখনোই পড়েননি, বা ওই টপিকের উপরে এভাবে কখনোই পড়েননি, মানে আমাদের দেশে এরকম ভাবে নাই। তো এই একটা ফিল পাবেন, ইউনিক যেই একটা ফ্লেভার, এই ফ্লেভারটা পাবেন। আর দেখেন, আমার যে আইসিটি বই বা আইসিটি ক্লাস আপনাদের নিয়েছিলাম, এখান থেকে এই আইবিএ কোশ্চেন করায় এনএসআই রেডিতে দেখেন কোনো সাবজেক্টেই কেউ তেমন কমন পায়নি, কিন্তু এখানে বিজ্ঞান বিষয়ে, কম্পিউটার বিষয়ে 2টা এবং বিজ্ঞানে 1টা কোশ্চেন আসে। দেখেন ওই 3টা কোশ্চেনই 100% কমন আছে। ঠিক আছে, মানে আমি যেভাবে পড়াইছি ওইভাবেই দেখেন, যারা ওই যে হ্যাকিং রিলেটেড ক্লাসটা করেছেন, DDoS, এটা মানে ডিস্ট্রিবিউটেড ডিনাল অফ সার্ভিস অ্যাটাক, এটা কিভাবে করে, কিভাবে এই অ্যাটাকটা হয়, এগুলো কিন্তু মানে আমি ইন ডিটেলস পড়াইছি আপনাদের, কিন্তু ওইখানে পূর্ণরূপ আসছে, এটা খুবই ইজি। ঠিক আছে, তারপরে ফাদার অফ AI, হ্যাঁ ওইটাও বই থেকে আসছে। আরেকটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে কোনটা কাজ করে, তো আমি তো আপনাদেরকে এটা নিয়ে অনেক পড়াইছি। রক্ত জমাট বাঁধতে রক্তকণিকা হচ্ছে প্যাটিলেট, আর ভিটামিন হচ্ছে কি, একটু ঝটফট কমেন্ট করে ফেলেন তো, ভিটামিনটা কি? আচ্ছা, দেখেন মাটি দূষণ হয় প্লাস্টিক বা পলিথিন মিশে থাকলে।
তো প্লাস্টিক বা পলিথিন থাকলে এই যে কেঁচো, প্রাকৃতিক নাঙ্গল বলা হয় কেঁচো, তো এই কেঁচো প্রাকৃতিক নাঙ্গল বলা হয়, এটা মানে বিক্রিয়া মানে ইয়ে করতে পারে না, কি করতে পারে না, মাটিটাকে পরিষ্কার করতে পারে না, বিশুদ্ধ করতে পারে না। তো এইটা থাকলে মাটির উর্বরতা বাড়ে, আর প্লাস্টিক থাকলে মাটির এই কেঁচো থাকবে না, যার কারণে উর্বরতা নষ্ট হবে। ঠিক আছে, আমরা যে পানির বোতল যখন যেখানে সেখানে ইচ্ছা মতো আমরা ফেলি বা পলিথিন, এখন এই যে পানির বোতলটা একটা মাটিতে মিশে যেতে বা পরিবেশে মিশে যেতে 1000 বছর সময় লাগবে। তাহলে আপনি একটু চিন্তা করেন, আপনি যে এখন আধা লিটার পানি খেলেন, এই বোতলটা আপনি পরিবেশে ফেলে দিলেন, এটা যদি রিসাইকেলিং না করা হয় তাহলে এটা পরিবেশে মিশতে সময় লাগবে 1000 বছর। তারপরেও এটা যে একদম ভ্যানিশ হয়ে যাবে তা না, একবারে মানে অণু পরমাণুতে চলে আসবে। এরপরে এটা খাবার, বিভিন্ন উদ্ভিদের মাধ্যমে তাদের ফলমূলে এগুলো চলে যাবে, সমুদ্রে পড়লে এগুলো মাছের ভিতরে চলে যাবে। আমরা জানি সমুদ্র দূষণের সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে এই যে প্লাস্টিক, পলিথিন এগুলো। ঠিক আছে, তো এগুলোর কারণে বিভিন্ন সমুদ্র দূষণ হচ্ছে, এগুলো পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তো তাহলে আজকে যে বোতলটা আপনি পানি পান করে ফেলে দিলেন, সেটা 1000 বছর পর্যন্ত চলবে। এটার জন্য আমরা কি করতে পারি, পানির বোতল বেশি ব্যবহার না করে একটা ওয়াটার পট সবসময় ক্যারি করতে পারি, তাহলে পরিবেশের জন্য কিছুটা হলেও সেভ হবে। তো এই হচ্ছে মাটি দূষণ। মাটি দূষণ তাহলে কি লিখবো, পলিথিন প্লাস্টিক মিশে থাকলে মাটি দূষণ হয়। আর প্রাকৃতিক নাঙ্গলকে কেঁচো, প্রাকৃতিক নাঙ্গল কেঁচো। তো চলেন, মাটি দূষণের পরে কি, বায়ু দূষণ। মাটি দূষণের পর বায়ু দূষণ। তো মাটি দূষণের পর, মাটি দূষণের যে উপকরণ আমরা দেখলাম প্লাস্টিক, পলিথিন। এই প্লাস্টিক, পলিথিন যদি আপনি আগুনে পোড়ান তাহলে ওইখান থেকে যে গ্যাসটা নির্গত হবে ওইটা বায়ু দূষণের সৃষ্টি করে। তাছাড়া কল কারখানার ধোঁয়া, এই ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইড নির্গত হয়, যা বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। ঠিক আছে, তাহলে বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ কি, কলকারখানা থেকে নির্গত, কলকারখানা থেকে নির্গত কার্বন মনোক্সাইড বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলা হয়। নীরব ঘাতক বলা হয়। তো নীরব ঘাতক এই কারণে বলা হয়, কেঁচো মারার জন্য কবে দানাদার বীজ দিলেন, বীজ দিলেন তো কাঁকড়া মারার জন্য, কাঁকড়া ধানের গাছ কেটে দিবে। যখন যখন কেবল হচ্ছে তখন তো ধানের গাছ কেটে দেয়, ধান তো মাটিতে বসতে পারে না। তো বিষ মাঝে মধ্যে প্রয়োগ করতে হয়। মাটিতে যে বিভিন্ন মাইট থাকে, বিভিন্ন রকমের ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা ব্যাকটেরিয়া গুলো থাকে, এগুলো মারার জন্য অনেক সময় লাগে। কিছু কিছু উপকারী আছে, কিছু কিছু ক্ষতিকর আছে। যদি আপনি বিষ প্রয়োগ করেন, ওগুলো যদি মরে যায়, ওগুলো মরে তো আবার জৈব সারের মতো উপকার করবে। ঠিক আছে, তো নীরব ঘাতক এই কারণে বলা হয় যে এটা আমাদের শরীরে অক্সিজেনের পরিমাণ কমায় দেয়। তো এই কারণে নীরব ঘাতক বলা হয় যে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। তাহলে কার্বন মনোক্সাইড মানব দেহে অক্সিজেনের কিসের পরিমাণ, লোহিত রক্তকণিকার অক্সিজেনের পরিমাণ কমায় দেয়, এটা হচ্ছে এর কাজ। আর যদি অক্সিজেন শরীরে না থাকে তাহলে আস্তে 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 আস্তে
মানুষ নিস্তেজ হয়ে যাবে এবং কোনো কথা ছাড়াই মারা যাবে, মানে কোনো শব্দ করতে পারবে না। ধরেন একটা ফাঁকা রুমের ভিতরে আপনাকে রেখে এখানে কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত করে, তাহলে আস্তে আস্তে আপনি কোনো কথা বলতে পারবেন না, মানে মুখ দিয়ে কোনো কথা বের হবে না, এরকম পরিস্থিতিতে মারা যাবেন। এই জন্য এটাকে বলতেছে নীরব ধাতু। ঠিক আছে, তাহলে কলকারখানা থেকে নির্গত কার্বন মনোক্সাইড বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। ঠিক আছে, এছাড়াও পলিথিন ও প্লাস্টিক পোড়ালে নির্গত হাইড্রোজেন সায়ানাইড গ্যাস চর্মরোগের সৃষ্টি করে। অনেক সময় দেখবেন যে অনেকে প্লাস্টিক, তারপর পলিথিন এক জায়গায় করে আগুন লাগাই দেয়। না, সব প্রাণী মরবে না, মাটিতে থাকা সব এই বিষের মধ্যে তো ভেজাল, বিষ আপনি খাইলেও তো মরবেন না। দেখবেন মেয়াদ ছাড়া বিষ আছে, আপনি খাইছেন মরার জন্য, কিন্তু আপনি বাইসে আছেন। আপনাদের উপস্থিতি দিন দিন যেভাবে কমতেছে, যে অদূর ভবিষ্যতে কি হবে এটা বোঝা মুশকিল। তো কলকারখানা থেকে আরো অনেক কিছু নির্গত হয়। ঠিক আছে, কলকারখানা থেকে অনেক কিছু নির্গত হয়। এগুলো যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে পড়ার চেষ্টা করি, তাহলে মনে হয় খুব ভালো হয়। এখান থেকে কিছু কোশ্চেন আসছে পরীক্ষায়, বিগত পরীক্ষায় কিছু কোশ্চেন আসছে। হ্যাঁ, কোশ্চেনটা 45 আসা, কোনটি প্রাইমারি দূষক? হ্যাঁ, কোনটি প্রাইমারি দূষক? 45 বিসিএস, কোনটি প্রাইমারি দূষক? প্রাইমারি দূষক বলতে এরা সরাসরি কলকারখানা থেকে তৈরি হয়। কলকারখানা বা গাড়ি থেকে নির্গত, এরা সরাসরি দূষণ সৃষ্টি করে। সরাসরি এরা আর কোনো বিক্রিয়া করা লাগে না, গাড়ি থেকে বের হলেই দূষণ হবে। তো কোনটা কোনটা হতে পারে? যেমন নাইট্রিক অক্সাইড হতে পারে, আর ওইটা কার্বন মনোক্সাইড আমরা দেখলাম, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, তারপরে সালফার ডাই অক্সাইড। এই তিনটা মনে রাখলে হবে। তাহলে প্রাইমারি দূষক কোনগুলো? কার্বন মনোক্সাইড, এটা সরাসরি কলকারখানা থেকে নির্গত হয়। নাইট্রিক অক্সাইড, এটাও কলকারখানা থেকে নির্গত হয়। আর একটা সালফার ডাই অক্সাইড, বিশেষ করে ডিজেল ইঞ্জিন, কয়লা পোড়ালে এটা নির্গত হয়। আর তাহলে প্রাইমারি দূষক যদি আপনি পড়েন, তাহলে সেকেন্ডারি দূষকও পড়তে হবে। আর তার আগে একটা কথা বলি, যে কার্বন মনোক্সাইড হচ্ছে বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ, আর এই সালফার ডাই অক্সাইড এটা এসিড বৃষ্টির প্রধান কারণ। এটা এসিড বৃষ্টি হয় আর এটা বায়ু দূষণ করে।
তো এরপরে সেকেন্ডারি কোনগুলা? সেকেন্ডারি দূষক, এরা সরাসরি নির্গত হয় না, মানে সরাসরি ক্ষতি করে না। এরা কি করে, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের সাথে যুক্ত হয়ে ক্ষতিকর বিষয়ের সৃষ্টি করে। যেমন ধরেন মানে এরা প্রাইমারির সাথে বিক্রিয়া করে। এই যে এটা যখন ডিজেল ইঞ্জিন থেকে সালফার ডাই অক্সাইড, এটা যারা আছে একটু লিখে রাখি, সালফার ডাই অক্সাইড, এটা তো আমরা জানি গাড়ি থেকে নির্গত হলো, বা ডিজেল ইঞ্জিন থেকে, বা কয়লা ইঞ্জিন থেকে। আর এখানে যে বায়ুর কি থাকে, অক্সিজেন, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই গঠন করে। সালফার ট্রাই অক্সাইড। তো সালফার ট্রাই অক্সাইড, আবার যদি আমরা দেখি সালফার ট্রাই অক্সাইড জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, তাহলে সরাসরি যেগুলো বের হচ্ছে কলকারখানা থেকে, এগুলো হচ্ছে প্রাইমারি দূষক। আর এগুলোই বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের সাথে যখন যুক্ত হয়ে অন্যান্য ক্ষতিকর উপাদানে তৈরি হয়, তখন সেটা হয় সেকেন্ডারি দূষক। তো তাহলে প্রাইমারি দূষক কোনগুলো, সেকেন্ডারি দূষক কোনগুলো, এটা আমরা বুঝতে পারছি। তো আপনাদেরকে আরেকটা যদি বলি, আচ্ছা এটা কি ধরনের দূষক হবে বলেন তো? এটা কোন ধরনের দূষক হবে একটু? কোন ধরনের দূষক হবে? সালফার ট্রাই অক্সাইড কোন ধরনের দূষক? এই কোনগুলো কি হবে বলেন? না, বিষের মেয়াদ উত্তীর্ণ হলে কাজ করে না। এটা যে আরো বেশি বিষ হবে তা কিন্তু না। হ্যাঁ, ভেরি গুড। তাহলে সেকেন্ডারি দূষক, এটা সরাসরি নির্গত হয়নি। সরাসরি নির্গত না হলে এটা সেকেন্ডারি দূষক হবে। তো যাই হোক, তাহলে প্রাইমারি কয়েকটা জানলেন, আর সেকেন্ডারি একটু বুঝাই দিলাম যে কোনটা কোন ধরনের দূষক। আর বায়ু দূষণে আমরা একটু লিখবো একটা স্টার চিহ্ন দিয়ে, বায়ু দূষণে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। বায়ু দূষণে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। এই জন্য এটা মারাত্মক দূষণ। ঠিক আছে, এটা মারাত্মক দূষণ। ভেরি গুড, থ্যাংক ইউ। সেকেন্ডারি, কার্বন ডাই অক্সাইড কি সেকেন্ডারি দূষণ? এরপরে আসি পানি দূষণ। পানি দূষণ কিভাবে হয়? অনেকভাবে হয়। যেমন শিল্প কলকারখানার বর্জ্য, শহর ও গ্রামের সৃষ্ট আবর্জনা ও কৃষিতে ব্যবহার্য কীটনাশক ও সার, জমিতে যে আমরা কীটনাশক সার প্রয়োগ করি, এগুলোই হচ্ছে পানি দূষণের অন্যতম প্রধান কারণ। তো এখানে এই কথাটা আমরা লিখি একটু, কলকারখানার বর্জ্য, শহর গ্রাম দুটাই হয়ে গেছে এখন,
শহর ও গ্রামের সৃষ্ট আবর্জনা ও কৃষিতে ব্যবহার্য ব্যবহৃত কীটনাশক ও সার পানি দূষণের অন্যতম প্রধান কারণ। তো পরীক্ষায় এটাই আসে, এটা মনে রাখলেই হবে। তাহলে তিনটা বিষয় এখানে আপনি লক্ষ্য করবেন: কলকারখানার বর্জ্য, শহর ও গ্রামের সৃষ্ট আবর্জনা, আর কৃষিতে ব্যবহার্য কীটনাশক ও সার পানি দূষণের অন্যতম প্রধান কারণ। এগুলো কারণে আমাদের কি হচ্ছে? পরিবেশের পানি নষ্ট হচ্ছে। ওজোন গ্যাস তো ভালো, এটা তো ক্ষতি করতেছেন। ওজোন না থাকলে সমস্যা। ওজোন না থাকলে সমস্যা হবে। তাহলে লেখা হয়েছে আশা করি। অ্যাসিড বৃষ্টি হলে পানি কি হয়? দূষণ হয়। অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় আমরা একটু লিখি। এই যে ডিজেল ইঞ্জিন, এটা এভাবে যদি দেখাইতে পারেন ফুল মার্ক পাবেন। এটা রিটেন পরীক্ষাতেও আসে। ডিজেল ইঞ্জিন, ডিজেল বা কয়লা ইঞ্জিন, মানে কয়লা পোড়ালে বা ডিজেল পোড়ালে এখান থেকে যেটা নির্গত হয় সেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। আর এই সালফার ডাই অক্সাইড যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই গঠন করে। সালফার ট্রাই অক্সাইড। আর এই সালফার ট্রাই যে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড সৃষ্টি করে। সালফিউরিক অ্যাসিড সৃষ্টি করে। এই আপনারা যারা আইসিটি বইটা পড়েছেন, আপনাদের আইসিটি বই নেওয়ার পরে এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোতে 100% কমন আছে। গত 16 মে যে সিনিয়র অফিসারের পরীক্ষা হয় সেখানে 11টা আইসিটি থেকে কোশ্চেন হয়। 11তে 11ই কমন ছিল। মানে খুবই ইফেক্টিভ হিসাবে আপনারা পড়তে পারেন। সামনের বিসিএস এ সর্বোচ্চ কমন পাবেন। সেম এই যে জিনিসগুলো আপনাদেরকে যেভাবে দেখানো আছে এগুলো আবার বিজ্ঞান বইয়েরই অংশ। ওইখান থেকে আপনাদেরকে পড়াচ্ছি। তো বিজ্ঞানটাও আশা করি আপনাদের অনেক ভাল লাগবে এবং বিজ্ঞান ভীতিটা দূর হবে আশা করি। তো তাহলে সালফিউরিক অ্যাসিড কিভাবে হয় বা অ্যাসিড রেইন কিভাবে হয়? তো তাহলে এটা সালফিউরিক অ্যাসিড যখন বৃষ্টির পানির সাথে মিশে আসে তখন এটা হয়। এটার পিএইচ মান কত হবে? এটা 5.5 থেকে 6.6 হতে পারে। এটা হচ্ছে পিএইচ মান অ্যাসিড বৃষ্টির। তো এটা হলে কি হবে? দালান কোঠা, ইমারতের সৌন্দর্য নষ্ট হবে বা ক্ষয়প্রাপ্ত হবে, যেগুলো আমাদের প্রাচীন সভ্যতা নির্দেশ করে। এই প্রাচীন সভ্যতাগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত বা বিলীন হয়ে যাচ্ছে এই অ্যাসিড রেইনের কারণে। তাছাড়া এটা ঘাসের উপরে পড়লে, এটা আবার কোনো প্রাণী খাইলে তার ক্ষতি হবে। তো এই জন্য বর্ষার মৌসুমে প্রথম বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজার দরকার নাই, কারণ এই সময় অ্যাসিড রেইনটা হয়। অনেকদিন বৃষ্টি হলে সমস্যা নেই। এই অ্যাসিড রেইনে যে একবারে পুড়ে যাবে তা না, কিন্তু ক্ষতি হবে।
পানি দূষণ আরেকভাবে হতে পারে, পানি দূষণ আরেকভাবে হতে পারে, সেটা হচ্ছে আর্সেনিক মিশে থাকে, আর্সেনিক মিশে থাকে। চাঁদপুরের দিকে কারা আছি? AS সংকেত। আর পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে কত? 33। অ্যাটমিক মাস বা অ্যাটমিক নাম্বার হচ্ছে 33। এটা পরীক্ষায় আসা, এটাও মনে হয় 45-এই আসা যে কবে। তাহলে আর্সেনিক মিশে থাকলে পানি কি হয়? দূষণ হয়। আর্সেনিক মিশে থাকলে দূষণ হয়। আর্সেনিক উপাদানটা আমাদের মাটির গভীরে থাকে, আর ওইটা কোনোভাবে পানির সংস্পর্শে যদি উপরে উঠে আসে তাহলে ওই পানিটাই আর্সেনিক যুক্ত হবে, এবং ওটা দীর্ঘমেয়াদিতে আমাদের ফুসফুসে বা অন্যান্য ত্বকের ক্যান্সার সৃষ্টি করে, হাত ফুটো ফুটো হয়ে যাওয়ার মতো হয়। ঠিক আছে, এই আর্সেনিক। তো আর্সেনিকের স্বাভাবিক মাত্রা WHO এর মতে 0.01 মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। তো এটা হচ্ছে স্বাভাবিক মাত্রা। আর বাংলাদেশে কত আছে? 0.05 মিলিগ্রাম পার লিটার। এটা হচ্ছে বাংলাদেশ। আগে আরো বেশি ছিল, আরো বেশি ছিল, আস্তে 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 কমতেছে। ঠিক আছে, আস্তে আস্তে কমতেছে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তো এখন সবচেয়ে আক্রান্ত জেলা, সবচেয়ে আক্রান্ত জেলা, সবচেয়ে আক্রান্ত জেলা চাঁদপুর। আর প্রথম ধরা পড়ে চাঁপাইনবাবগঞ্জ, প্রথম ধরা পড়ে চাঁপাইনবাবগঞ্জ 1993 সালে। আর একমাত্র চিকিৎসা কেন্দ্র অবস্থিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। একমাত্র চিকিৎসা কেন্দ্র এই গোপালগঞ্জ। গোপাল নাম আছে, এটা পরীক্ষায় আসবে কিনা সন্দেহ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তো আপনারা হয়তো বা দেখেছেন আর্সেনিক যুক্ত পানি বা টিউবওয়েলের মুখ লাল কালার দেওয়া থাকে। এখানে একটা মজার ব্যাপার আছে। ঠিক আছে, মজার ব্যাপারটা কি, যে আমরা যারা শহরে থাকি আমাদের কিন্তু ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা এটা কিন্তু আমাদের খুবই কম। তো সেক্ষেত্রে গ্রামের মানুষের কিন্তু আবার ইমিউনিটি সিস্টেমটা অনেক হাই। দেখেন ওই যে লাল টিউবওয়েলে চিহ্ন দেওয়া যে এটা আর্সেনিক যুক্ত পানি, তারপরেও দেখবেন গ্রামের মুরব্বীরা খেয়ে ফেলতেছে অনায়াসে, বলতেছে হ্যাঁ জন্মের পর থেকে এই টিউবওয়েলের পানি খেয়ে আসতেছি আর এখন অসুস্থ হয়ে যাব। তো এগুলো ভুল কথা। তো আসলে ওদের যে এতদিন বা লং টাইম ধরে খাচ্ছে যে কিছু হচ্ছে না, অথচ আপনি যে কিছুদিন খাবেন দেখবেন আপনি অসুস্থ হয়ে যাবেন। তো এটা কারণ কি? কারণ হচ্ছে দেখেন তারা যে শাক সবজি ইত্যাদি যেগুলো খায়, ঠিক আছে, কচু লতি যা আছে সবগুলো দেখবেন এমনি পরিবেশে হয়ে আছে সেখান থেকে। তো এগুলোর কারণে তাদের ইমিউনিটি সিস্টেমটা অনেক হাই, সেটা আমরা সচরাচর যেটা হজম করতে পারবো না সেটা তারা করতে পারবে। তো এই হচ্ছে আর্সেনিকের ব্যাপার। আর আর্সেনিক যুক্ত পানি এসে যেই পানিতে পড়বে সেটাই দূষিত হবে। ওই পানি দিয়ে আপনি ফসল চাষ করতে পারবেন না। যদি বেগুন চাষ করেন বেগুনের ভিতরে চলে যাবে, এরপর বেগুন খাবেন, তাহলে আর্সেনিক যুক্ত বেগুন খাওয়ার কারণে আপনার আর্সেনিক রিলেটেড রোগ হবে। তো আপনাদের কার ইমিউনিটি সিস্টেম কেমন? এরপরে আসি শব্দ দূষণ। শব্দ দূষণ
তো শব্দ দূষণ, বাংলাদেশের শব্দ দূষণের মাত্রা হচ্ছে 5টি। হ্যাঁ, এটা আমি পড়িয়েছিলাম, তারপরে আরেকবার যারা ওটা করেন নাই, ঠিক আছে, তাদের জন্য একটু বলা উচিত। আরে বানান ঠিক করে নেন, বানান দিয়ে কি করবেন? ঠিক আছে, তাহলে বাংলাদেশে শব্দ দূষণের মাত্রা 5টি। শব্দ দূষণের মাত্রা 5টি। 1, নীরব এলাকা। আবার নীরব নামের ছেলে এখানে বসবাস করে বলে এই এলাকা না, কিন্তু 45 ডিবি, ডিবি ফর ডেসিবেল। বেল বিজ্ঞানীর নাম, আর ডেসি বিজ্ঞানীর নামের কারণে বিটা বড় হাতের হয়েছে, আর ডেসি মানে 10 বেল। নীরব এলাকা 45 ডিবি। নীরব এলাকার গাছের শনশন আওয়াজ, পাতার মুরমুর শব্দ, পাখির ডাক, ধান, পাট ইত্যাদি, সর্ষের দোল খেয়ে যাওয়া, এইগুলো আপনি শুনতে পাবেন। এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তো আপনারা কেউ প্রাকৃতিক পরিবেশে থাকলে তো আপনি এনজয় করতে পারেন। আর তাছাড়া আবাসিক এলাকায় যেটা হয়, আবাসিক এলাকা কত হবে, কত ডিবি দেখি মনে আছে কিনা? আবাসিক এলাকা কত ডিবি? আবাসিক এলাকা কত ডিবি না পারলে খবর আছে। কত কত হলো দেখি, একটু কমেন্ট দেখি কে কি করতেছে। নীরবে চলে গেছে। হ্যাঁ 50, ঠিক আছে, ভেরি গুড। 55 আবার লিখছে একজন, ঠিক আছে। তো এটা 50 ডিবি, 50 ডিবি। তো মিশ্র এলাকাতে কি হবে, যে এখানে কলকারখানা, এখানে নীরব, এখানে আবাসিক, সবগুলো মিশ্রণ, তাহলে কি হবে? মিশ্রণ এলাকা হলে 60 ডিবি হবে, একটু বাড়বে। আর যদি এটা বাণিজ্যিক এলাকা হয়, বাণিজ্যিক এলাকা 70 ডিবি। এরপর শিল্প এলাকাতে কত হবে? শিল্প এলাকা 75 और 80 ডিবি, যে কোনো একটা থাকবে।
75 or 80 ডিবি। আপনারা যে এত কম কম ক্লাসে উপস্থিত থাকেন আসলে খুব দুঃখের ব্যাপার। ঝিঝি পোকার ডেসিবেল স্কেলে বেশি না, কিন্তু ঝিঝি পোকার শব্দের তীক্ষ্ণতা বেশি। হ্যাঁ, তীক্ষ্ণতা হলেই কানে লাগবে, ঠিক আছে? তার তীব্রতা যে অনেক বেশি তা না, এর তীক্ষ্ণতা অনেক বেশি। আর আপনার খারাপ লাগলে কিচ্ছু করার নাই। ঝিঝি পোকা ডাকে কেন বলেন তো? ঝিঝি পোকা ডাকে তার সঙ্গীকে আকর্ষণ করার জন্য, তার যে বউ লাগবে এইটা বোঝানোর জন্য ডাকাডাকি করে। আর এই ডাক যার ভাল লাগে সে চলে আসে আর কি, ঠিক আছে? তো ও এমনি এমনি চিৎকার চেঁচামেচি করতেছে না। আপনি একটু কষ্ট করেন, তারও তো বংশবৃদ্ধির একটা ব্যাপার আছে, তাই না? তো একবারে রেকর্ডই দিলে হয় না, আপনাদের লাইভ নেওয়া লাগবে। আচ্ছা, 105 ডিবির উপরে গেলে, 105 ডিবি এর উপরে গেলে মানুষ বধির হয়। 105 ডিবির উপরে গেলে মানুষ বধির হয়। ওকে, এই জন্য বুঝতে হবে কেন 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 একটা জিনিস ডাকাডাকি করতেছে, এটা বুঝতে হবে। গাছ যেমন তার বংশ বৃদ্ধি করার জন্য প্লাস্টিকটাকে কাজে লাগায়, ঠিক তেমন এরা ডাকাডাকি করে। তো তাহলে 105 ডিবির উপরে মানুষ বধির হয়। একটা কোশ্চেন, 120 ডিবিতে মানুষ বধির হয়, কথাটা কি ঠিক না বেঠিক? 120 ডিবিতে মানুষ বধির হয়। এই একটা কথা বলি, পরীক্ষাতে 100% কমন পাবেন, এইটুকু বিশ্বাস রাখেন, ঠিক আছে? 100% কমন পাবেন, খালি যা বলি তাই শুনবেন। 100% কমনের জন্য আপনি দুইটা কাজ করবেন। একটা হচ্ছে ক্লাস করবেন, আর যদি নোট করতে ইচ্ছা না করেন তাহলে কইরেন না, ক্লাস করবেন। প্লাস এই যে বইটা, এই সাপ্লিমেন্ট, এই দুইটা করবেন, ইনশাল্লাহ 100% আপনি কমন পাবেন। দুটাই লাগবে, ঠিক আছে? নোট করতে চাইলে করবেন, না পারলে শুধু শুনবেন, শুনে গেলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, ঠিক, ভেরি গুড, ঠিক আছে। এই চাকরি টাকরি কিন্তু তাড়াতাড়ি দরকার, ঠিক আছে? তাড়াতাড়ি করে নেবেন, তাছাড়া অসুবিধা হবে। এখন আসেন, শব্দ দূষণের প্রভাবে কি হতে পারে। শব্দ দূষণের প্রভাবে এক, মেজাজ ঠিক থাকবে না, তাই না? মেজাজ খিটখিটে, বদহজম, স্নায়ুর বিকলাঙ্গের সৃষ্টি, সাময়িক অন্ধত্ব, এটা স্টার মার্ক করে রাখবেন, এটা খুবই দরকার। আর স্নায়ুর বিকলাঙ্গের সৃষ্টি, এই দুটোই পরীক্ষায় বেশি আসবে। সাময়িক অন্ধত্ব আসলে মনে হবে যে এটা চোখের সাথে কানের সম্পর্ক কি, তো তাহলে এটাই আগে বাদ, হ্যাঁ, এরকম মনে হবে, কিন্তু এটাই উত্তর, সাময়িক অন্ধত্ব। স্ট্রোক বা হার্ট অ্যাটাক,
হতে পারে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, আর শ্রবণ শক্তি হ্রাস। এটা তো না বললেও আপনারা পারবেন। শ্রবণ শক্তি হ্রাস, দীর্ঘদিন বেশি শব্দের মধ্যে থাকলে সে অল্প শব্দ আর শুনবে না। যারা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কলকারখানায় কাজ করে এদের ক্ষেত্রে এরকম অবস্থা হয়। হ্যাঁ, এখানেও আছে দূষণ, তো আবার অনেকে পড়ে না। হাবিবা সুলতানা, এগুলো পড়াইছি, এই শব্দটা পড়াইছি। তো চলেন একটা হেডিং দেন, বায়ুমণ্ডলের উপাদান। বায়ুমণ্ডলের উপাদান। বায়ুমণ্ডলের উপাদান। তো বলেন তো, বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি? বায়ুমণ্ডলের প্রধান উপাদান দেখতেছি, বলেন বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি? বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি? তো বায়ুমণ্ডলের প্রধান উপাদান আমরা জানি, আসলে আমাদের যে আর্থ বা পৃথিবী, এই পৃথিবীর উপরে 80 কিলোমিটার পর্যন্ত এই অনুপাতটা সেম থাকবে। এত 80 কিলোমিটার পর্যন্ত এই অনুপাত সেম থাকবে, যেটা আমরা এখন লিখব। এর উপরে গেলে এটা কমবে, ঠিক আছে, মানে পরিবর্তন হয়ে যাবে। তো এর মধ্যে আমরা যদি দেখি, প্রথম নাইট্রোজেন। নাইট্রোজেন কত? 78.02%। এটা হচ্ছে প্রধান, তাহলে প্রধান আসামি এইটা, তাই না? কারণ আমরা জানি এই নাইট্রোজেন পরিবেশ থেকে উদ্ভিদের মাধ্যমে, এরপরে প্রাণী, দেন আমাদের বডিতে চলে আসে। তো আমাদের দেহ প্রায় টোটালি প্রোটিন বা আমিষ দিয়ে তৈরি। আর আমিষের প্রধান যে উপাদান সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামিনো অ্যাসিডটা কি দিয়ে তৈরি হয়? নাইট্রোজেন দিয়ে তৈরি হয়। নাইট্রোজেন। এরপর অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেনের পরিমাণ 20.71%। এটা হচ্ছে সেকেন্ড পজিশনে আছে। হ্যাঁ, 2 নাম্বার, রোল 2। তো নাইট্রোজেন কিভাবে উদ্ভিদ গ্রহণ করে এটা কি মনে আছে আপনাদের? পারবেন? কিভাবে উদ্ভিদ গ্রহণ করে? এরপর কার্বন ডাই অক্সাইড।
কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। এইটুকু কার্বন ডাই অক্সাইড পরিবেশে যে ক্ষতি করে সেটা অনেক বেশি। এই 0.03% কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস ইফেক্টে প্রায় 50% দেয়। মানে এই একা 50% গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দেয়। তাহলে যত সম্ভব কার্বন ডাই অক্সাইড আমাদের নির্গত করতে হবে। আর এটার জন্য আমাদের যেটা করতে হবে, পরিবেশে গাছ লাগাইতে হবে। তো আর্গনটা কি? আর্গনটা কত পার্সেন্ট? যেগুলো পরীক্ষায় আসে ওগুলো আমরা লিখতেছি 0.8%। তারপর ওজোন। তো ওজোন গ্যাস কত পার্সেন্ট এটা যদি দেখি তাহলে 0.0001 আর কি। এরপর মিথেনের পরিমাণ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে ঢাকার বাতাসে, সেটা হচ্ছে 0.0002%। একটা জিরো বেশি আছে, এটা হচ্ছে মিথেনের পরিমাণ। ঢাকার বাতাসে উল্লেখযোগ্য হারে মিথেনের পরিমাণ বেড়ে গেছে। এর মূল কারণ হচ্ছে বায়োগ্যাস। আমাদের শহরে যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো পৌঁছে যে দুর্গন্ধটা বের হয়, এই দুর্গন্ধের ভিতরেই আসলে বায়োগ্যাস অর্থাৎ মিথেন গ্যাস থাকে 60 থেকে 80%। তো এটা আমরা দেখেছিলাম, এগুলো লেখা হয়ে গেলে নিচে, আচ্ছা এই পাশে আমরা লিখতে পারি ধূলিকণা। দেখেন আমাদের পরিবেশে ধূলিকণাও আছে। ধূলিকণার পরিমাণ যদি শুধু ধূলিকণার কথা বলি 16.01%। এটা পরীক্ষায় আসে, এই জন্য আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। আর একটা হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প একটু বেশি, জলীয় বাষ্প বা H2O। তো জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 0.41%। তো এই যে 8টা আমি দিলাম, এই 8টা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বায়ুর উপাদান সমূহ, বায়ুর উপাদান কোনটি প্রধান, কোনটি সেকেন্ড, কোনটি থার্ড, এরকম ভাবে আপনারা পারবেন। ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। পানির সাথে বিক্রিয়া করে মাটির গভীরে শেকড় দ্বারা শোষিত হয়ে জাইলেম টিস্যুর মাধ্যমে পাতায় পৌঁছায়। ভেরি গুড। তো সব মনে রাখছেন, যাক সার্থক, যে পরীক্ষায় আসলে যাতে পারেন। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো। আমাদের যে আর্থ, এই আর্থ পৃথিবী, এটার 80 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের আমরা দেখলাম 80 কিলোমিটারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণই হচ্ছে সবচেয়ে বেশি, 78.02%। এটা হচ্ছে সবচেয়ে বেশি। যদি উপরের দিকে যান তাহলে যেটা বাড়বে, আমরা যদি উপরের দিকে যাই ইউনিভার্সের দিকে, হ্যাঁ ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড, এই দিকে গেলে হাইড্রোজেনের পরিমাণ বাড়তে থাকবে। তাহলে ইউনিভার্সের প্রধান উপাদান, যদি বলে ইউনিভার্সের প্রধান উপাদান কোনটি? হাইড্রোজেন। ইউনিভার্সের প্রধান উপাদান হাইড্রোজেন, প্রধান উপাদান। তো কয়েকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে। ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড বললে হাইড্রোজেন, আর হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন যদি
থাকে, পাশাপাশি আরেকটা জিনিস থাকতে পারে হিলিয়াম। এই দুটা হচ্ছে উপরের দিকে যে যাবেন, বিশেষ করে আমাদের যে স্টারগুলো আছে এই স্টারের একদম যে জ্বালানিটা এটাই হচ্ছে এই দুইটা। আর এই দুইটার হালকা পরমাণুর ফিউশন বিক্রিয়ার ফলে বিপুল পরিমাণ শক্তি স্টারগুলো নির্গত করে। তাহলে ইউনিভার্সের প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন, এটা 46-এ আসে, পাশাপাশি এটা বাংলাদেশ ব্যাংক এডিতে এসেও আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসেন এই যে আমাদের পৃথিবী বা আর্থ বা ভূত্বক, এই ভূত্বকের প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন। এটা 42.7% থাকে, তো অনেক বেশি, 42.7। তো অনেক জায়গায় আপনি এটা 47ও পাবেন বা 46ও পাবেন, 46%ও পাবেন। তো তার মানে ভূত্বকের প্রধান উপাদান কোনটি? যদি বলে অক্সিজেন বলবো। ভূত্বকের প্রধান উপাদান কোনটি? অক্সিজেন। তো আমরা ভূত্বক নিয়ে একটু পড়াশোনা করি, ভূত্বকের কোথায় কি থাকে আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ভূত্বকের কোথায় কি থাকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে তিনটা জিনিস এখানে আমরা একটু মনে রাখবো, যে ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রধান উপাদান কোনটি, আর ভূত্বকের প্রধান উপাদান কোনটি, বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি। এই তিনটা তথ্য আমরা এখান থেকে মনে রাখবো। তো ভূত্বক নিয়ে যদি আমরা একটু পড়তে চাই, তাহলে ভূত্বক 3টি মণ্ডল দ্বারা গঠিত। ভূত্বক কয়টি মণ্ডল? 3টি মণ্ডল দ্বারা গঠিত। 3টি মণ্ডল দ্বারা গঠিত। এই তিনটা আমরা একটু কাটাছিড়া করে দেখি। পৃথিবীর যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে উপরের দিকে যদি আমরা যাই, তাহলে যেটা পাবো এরকম ভাবে কেটে আমরা দেখি, 3টা মণ্ডল পাবো। উপরের যেটা, এটা হচ্ছে অশ্বমণ্ডল। একবারে মাঝখানে যেটা, সেটা হচ্ছে গুরুমণ্ডল। আর একদম নিচে এটা হচ্ছে কোর বা কেন্দ্রমণ্ডল, মানে সব মণ্ডল বংশের লোক আর কি। হ্যাঁ, যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। তো অশ্বমণ্ডল গঠিত হয়, এই অশ্বমণ্ডল মনে করেন মাটি খুঁড়ে মাটি উপরের অংশটা মাটি। হ্যাঁ, আমরা মাটি হিসাবে উপরের অংশটাকে চিনি। দেখেন মাটি খুঁড়ে দেখেন তো শিয়াল। হ্যাঁ, মাটি শিয়াল খুঁড়ে গর্ত বানায়, ওই গর্তে লুকায় থাকে। তো এই দিয়ে সিলিকনের পরিমাণ 27.7% বা বলতে পারেন 28%। আর এল দিয়ে কি? অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে 8.1% বা 8%। তো এই হচ্ছে আমাদের অশ্বমণ্ডলের প্রধান উপাদান। তাহলে অশ্বমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে শিয়াল। তাহলে সিলিকন 27.7 বা 28%, অ্যালুমিনিয়াম এত। তো এই যে উপরের অশ্বমণ্ডলের এই যে মাটি, হ্যাঁ, ক্লেও বলে, হ্যাঁ, মাটি। তো এই যে মাটি, এই মাটির প্রধান উপাদান কোনটি? যদি বলে মাটি, এই মাটি দিয়ে কিন্তু আবার ইট তৈরি হয়, তাই না? ইট। এখন যদি বলে ইট তৈরির প্রধান কাঁচামাল কোনটি, তাহলে কি হবে? সিলিকন। আর সিলিকন না থাকলে অ্যালুমিনিয়াম হবে, ঠিক আছে? তাহলে মাটির প্রধান উপাদান বা ইটের প্রধান উপাদান সিলিকন, না থাকলে
অ্যালুমিনিয়াম, আর যদি দুটো একসাথে থাকে তাহলে একসাথে উত্তর হবে। ঠিক আছে, মাটিতে তাহলে কি কি থাকে? আচ্ছা, এখন আসেন গুরুমণ্ডল। গুরুমণ্ডল একটু গভীরে, একটু গভীরে গভীরে গেলে গুরুমণ্ডল পাবেন। আঠালো প্রকৃতির মাটি পাবেন, একদম চিটকা চিটকা। অনেক সময় টিউবওয়েল পুঁততে গেলে দেখবেন যে এটা বের হয়। তো গুরুমণ্ডল তাও অনেক দূর আর কি। হ্যাঁ, তাহলে গুরুমণ্ডলে যেটা আমরা পাবো সেটা মনে করেন একটা মেয়ের নাম, এই যে সীমা, সীমা সিলিকন, মা দিয়ে ম্যাগনেসিয়াম, সিলিকন ম্যাগনেসিয়াম, সিলিকন ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পরিমাণ ভূত্বকে সবচেয়ে কম। ম্যাগনেসিয়ামের পরিমাণ ভূত্বকে সবচেয়ে কম, এই 2.2%, 2.2% সবচেয়ে কম। আর এখানে সবচেয়ে বেশি হচ্ছে সিলিকন, সিলিকন। হ্যাঁ, এই যে গত বিসিএসে আসা কাঁচের কাঁচামাল, কাঁচের বা সিরামিকের কাঁচামাল, তাহলে কি হবে? সিলিকন ডাই অক্সাইড, এটা হচ্ছে কাঁচামাল, সিলিকন ডাই অক্সাইড, কাঁচের সংকেত সিলিকন ডাই অক্সাইড। তাহলে সীমা আর কেন্দ্রমণ্ডল যদি আমরা দিই তাহলে পাবো নাইট। হ্যাঁ, নাইট, নিকেল প্লাস Fe, আয়রন। আয়রনের পরিমাণ 5.1%, 5.1%। নিকেল আয়রন বা লোহা, নিকেল আয়রন বা লোহা, নিকেল আয়রন বা লোহা। আপনাদের সাথে খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে, এটা আসলে খুবই অন্যায়। এত ঘন ঘন দেখা হওয়া উচিত না, তাও হয়ে যাচ্ছে, এই জন্য খুবই দুঃখিত। ঈদের আগে আপনাদের কোর্স শেষ করে দেবো ইনশাল্লাহ। এরপরে আর আমারে দেখবেন না, জ্বালানোরও কেউ নাই। ঠিক আছে, তাহলে আমরা তিনটা মণ্ডল দেখলাম, কোন মণ্ডল কি দিয়ে গঠিত সেটা দেখলাম। তাছাড়াও এইগুলো হচ্ছে প্রধান উপাদানগুলো দেখলাম, এছাড়াও অন্যান্য উপাদানও এই ভূত্বকে আছে। মোট উপাদান হচ্ছে 8টি। যদি বলে ভূত্বকে উপাদান কয়টি, তাহলে 8টি। ভূত্বকে কয়টি উপাদান? ভূত্বকে উপাদান 8টি। কোনগুলা, এগুলো মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স ইউজ করতে পারি। ঠিক আছে, দেখি কি কি করা যেতে পারে। মজার কথা শোনো, মজার কথা শোনো। আলো নয়ন নয়ন কেমনে ফাঁসলো? তো যাই হোক, ওরা দুইজন রিলেশন করে ধরা খাইছে আর কি, এই জন্য ফাঁসে গেছে। কিভাবে 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 কি ফাঁসে গেল সেগুলো নাই বললাম।
ঠিক আছে, জানাবেন, সমস্যা নেই, সমস্যা হলে জানাবেন। মজার কথা শোনো, এমজি ম্যাগনেসিয়াম, কথা, কথা দিয়ে কি হয় বলেন তো? কথা দিয়ে কি হতে পারে? কে? পটাশিয়াম। শুনো, মজার কথা শোনো, তো মজার কথা শোনো, শোনো দিয়ে কি হবে? সিলিকন। আলো, অ্যালুমিনিয়াম। ও, অক্সিজেন। নয়ন, নয়ন দিয়ে কি হবে বলেন? নয়ন দিয়ে Na সোডিয়াম, কেমনে ফাঁসলো? Ca ক্যালসিয়াম, ফাঁসলো Fe আয়রন। তাহলে অক্সিজেনের পরিমাণ ওই যে 46% বলছিলাম সর্বোচ্চ, আর আয়রনের পরিমাণ কত? 5.1%। সবগুলো লাগবে না। অ্যালুমিনিয়াম হচ্ছে 8.1%, আর সিলিকন 27.7 বা 28%, আর ম্যাগনেসিয়াম হচ্ছে 2.2%। তাহলে দেখেন সবচেয়ে বেশি আমরা জানলাম। আবার দেখেন আয়রন, আয়রন কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। মানব দেহেও আয়রন থাকে। আয়রন আমাদের যে ব্লাড, আমাদের ব্লাডে আয়রনের পরিমাণ অনেক বেশি। ব্লাড কমে যাবে যদি আয়রন না থাকে বডিতে। তো একটা সুস্থ স্বাভাবিক মানুষের বডিতে আয়রনের পরিমাণ 2 থেকে 6 গ্রাম। তার মানে আপনাকে যদি একবারে ভালোভাবে পোড়ানো যায় তাহলে আপনার শরীর থেকে মাত্র 2 থেকে 6 গ্রাম আয়রন পাবেন। এই লোহা দিয়ে একটা বাড়ি তৈরি করা যেতে পারে, তবে অনেক দিন লাগবে। তো এখানে আরেকটা জিনিস মনে রাখি, এই যে সিলিকন, সিলিকনটা হচ্ছে উপধাতু। উপধাতু, হ্যাঁ, উপধাতু। আর এখানে অক্সিজেনটা হচ্ছে অধাতু, অধাতু। আর বাকিগুলো ধাতু। ওই যে বলছিলাম ধাতু সমূহ বিদ্যুৎ সুপরিবাহী, তো এই বাকি সবগুলো হচ্ছে ধাতু। তাহলে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এগুলো সবই হচ্ছে ধাতু। আর অধাতু হচ্ছে অক্সিজেন। আর শুনো, উপধাতু হচ্ছে সিলিকন। উপধাতু মোট 8টি আছে। অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে উপধাতু কয়টি, নাম জানার দরকার নাই, আপনি শুধু 8টি করলেই চলবে। নিকেল আরো কম নিকেল, এই জন্য এখানে নাই। 8টা হয়েছে না? 1 2 3 4 5 6 7 8, এই 8টি পরীক্ষায় আসে, এই জন্য 8টি লিখে দিলাম। নিকেল অনেক কম। Al লিখে দিলাম, Al 8.1। যদি আসে ভূত্বকের উপাদান কয়টি, তাহলে 8টি বলবে। তাহলে এখানে 8টা আছে। এই 8টাই পড়লে হবে, হ্যাঁ, এর বাইরে পড়ার দরকার নেই। তো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটু পড়ি। গ্রিন হাউস, হ্যাঁ, গ্রিন
গ্রিন হাউস, গ্রিন হাউসটা কি? কাঁচ নির্মিত ঘর। গ্রিন হাউস এটা কি তাহলে? কাঁচ নির্মিত ঘর, কাঁচ নির্মিত ঘর। শীত প্রধান যে দেশগুলো আছে, শীত প্রধান দেশগুলোতে এভাবে কাঁচের ঘর তৈরি করা হয়। এরপরে সূর্যের আলোটা, শীত প্রধান দেশগুলোতে তাপমাত্রা কত থাকে? মাইনাসে থাকে। ধরেন এই এখানে -10°C তাপমাত্রা। তো তাহলে এত কম তাপমাত্রায় আমরা শাকসবজি কিভাবে ফলাবো? এটা অসম্ভব। তো এই জন্য কি করে, এই কাঁচ দিয়ে একটা ঘর তৈরি করে। এই কাঁচ দিয়ে একটা ঘর তৈরি করে, তখন আলোটা, এখান থেকে যে আলোটা আসে ইউভি রে, একবারে আইআর বিকিরণ, আইআর রেটা এর ভিতরে চলে আসে। এর ভিতরে এসে তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়। যেই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাছে হিট করে, ওই তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়। আর তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়ার সাথে সাথে ওর শক্তি আর আগের মতো থাকে না, কমে যায়। ঠিক আছে? যার কারণে সে আবার রিফ্লেক্ট হয়ে বের হতে চাইলেও বের হতে পারে না, এর ভিতরে আটকে থাকে। আর বের হয় মাত্র 20%। আর এখানে আটকে থাকে কত? 80%। তো এই ক্রমাগত যদি এই আলোটা আসে আর ভিতরে জমা হতে থাকে, তাহলে এই কাঁচের ঘরের অভ্যন্তরে তাপমাত্রাটা পজিটিভ হয়ে যাবে। ধরেন এখানে +5°C, এখানে প্লাস হয়ে যাবে, বাইরে মাইনাস কিন্তু ভিতরে প্লাস। তাহলে এই যে কাঁচের ঘরের মাধ্যমে যেটা হলো, এটাকে বলতেছে গ্রিন হাউস ইফেক্ট। এর প্রভাবটা ঠিক আছে? তাহলে কাঁচের ঘরের যে প্রভাবটা, এটাই হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। তো এখন এই গ্রিন হাউস ইফেক্ট হলে ভিতরের অভ্যন্তরীণ তাপমাত্রা কি হয়ে গেল? বেড়ে গেল। আর সূর্য থেকে কি আলো আসে? তাহলে আইআর রে, তাই না? এখন আসেন আমাদের এই যে পৃথিবী, আর্থের চারিদিকে বায়ুমণ্ডল আছে, তাই না? বায়ুমণ্ডল। তো যেহেতু আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর কথাটা আসতেছে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমরা কি হয়ে যেতে পারি, এগুলো চিন্তা ভাবনার মধ্যে আমরা যাই। তো আগামী 2050 সাল নাগাদ বাংলাদেশে 5 কোটি মানুষ উদ্বাস্তু হিসেবে গণ্য হবে। এর মধ্যে এই যে আর্থ, পৃথিবী, এই পৃথিবীর যে বায়ুমণ্ডলটা আছে, এই বায়ুমণ্ডলে তাহলে কিছু গ্যাস আছে যেগুলো এই কাঁচের ঘরের মতো, কাঁচের ঘর যা করতেছে সেম কাজটাই করে। তো এখন মজার ব্যাপার হচ্ছে, এখন কি সারা পৃথিবী কাঁচ দিয়ে ঘিরায় দিছে কেউ? কোন একটা ভিলেন এসে পৃথিবীর চারিদিকে কাঁচ দিয়ে বেড়া দিয়ে দিছে? এরকম তো না। তো এর ভিতরে কিছু দুষ্ট গ্যাস আছে যেগুলো এই গ্রিন হাউস সৃষ্টিতে ভূমিকা পালন করে। তো এর মধ্যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড 49 বা 50%, এটা হচ্ছে প্রধান আসামি। যদি বলে প্রধান কোনটি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, প্রধান কোনটি, তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধান কার্বন ডাই অক্সাইড। এরপরে আমরা আরো অন্যান্য গ্যাস পাবো, একটা একটা করে কয়েকটা লিখে ফেলি। তো মিথেনের পরিমাণ 18%। ঠিক আছে? এই যে সিএফসি রে নিয়ে অনেক গালিগালাজ করি, সিএফসি মনে হয় যে সবকিছু করতেছে, এটা কিন্তু এই মিথেন গ্যাসের চেয়ে কম, 14%। তাহলে দেখেন আমরা কিন্তু এই যে প্রাকৃতিক গ্যাসগুলো পোড়াচ্ছি, আবার রিলিজ করে দিচ্ছি। অনেকে এই যে ময়লা আবর্জনা বাইরে ফেলতেছি, এখান থেকে যে গ্যাস নির্গত হচ্ছে, এতে এই গ্যাসের পরিমাণগুলো বাড়তেছে। আর গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এগুলো মূলত দায়ী। এগুলোকে কিন্তু গ্রিন হাউস গ্যাস বলা হয়, গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে? গ্রিন হাউস গ্যাস। আরেকটা লেখা যায় সালফার ডাই অক্সাইড 6%, আর অন্যান্য 13%। অন্যান্য 13%।
এই হচ্ছে আমাদের 100%। দেখেন তো 100 হয়েছে কিনা। তাহলে গ্রিন হাউস গ্যাস কেন মারাত্মক? দেখেন আমাদের দেশে যে ধান চাষ পদ্ধতি, এটা রিটেন করছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমাদের দেশের চাষাবাদটা কিভাবে ভূমিকা পালন করে। গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে ভূমিকা পালন করে আমাদের দেশের ধান চাষ পদ্ধতি। তো ধান চাষ কিভাবে করে দেখেন তো। প্রথমে আমরা কাদা করি জমি যখন কাদা করি, এই সময় কিছু উদ্ভিদ থাকে, ঘাস। এই উদ্ভিদগুলো পানির সাথে আপনি একদম মিশিয়ে দিলেন, তখন পচে এক ধরনের গ্যাস রিলিজ হয়। এই গ্যাসের নাম হচ্ছে মিথেন গ্যাস বা বায়োগ্যাস। তো এরকম ভাবে আমাদের ধান চাষ পদ্ধতি কিসের ক্ষতি করে? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ভূমিকা পালন করে। তো এখন এই যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে উদ্ভিদ পচে মাটির সাথে যে কি হয়ে গেল, মিথেন গ্যাস রিলিজ করে। অনেক সময় রাত্রে কালে মিথেন গ্যাসের আধিক্য যদি বেড়ে যায়, মানে বেশি হয়ে যায়, তাহলে বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে বের হয়ে এটা বিক্রিয়া করে কি করে, আগুন ধরে যায়। এই সময় অনেক সময় আমরা এটাকে বলি আলেয়ার আলো বা ভূতের আলো। হ্যাঁ, ভূতের আলো, যে রাত্রে আগুন দেখা যাচ্ছে। তো আসলে ওটা কিন্তু মিথেন গ্যাস আর অক্সিজেনের কারণে এই আগুনটা দেখতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আলেয়ার আলো। তো তাহলে আমাদের ধান চাষে কেন ক্ষতিকর, এটা যদি ব্যাখ্যা করতে বলেন, মানে বলা হয় প্রশ্নে, তাহলে কি পারবেন? বলেন। এই কারো কোনো কোশ্চেন আছে? বলেন, কারো কোনো কোশ্চেন আছে? বলেন, আপনাদের কোশ্চেন শুনি। হ্যাঁ, সিএফসি কি হয়েছে? সিএফসি কি হয়েছে? সিএফসি তে সমস্যা কি? সিএফসি আমাদের বডি স্প্রে, ফ্যান, বৈদ্যুতিক ডিভাইস, এগুলো থেকে নির্গত হয়।
আর এই সিআরসি মূলত ওজন লেয়ারটা ধ্বংস করে। তো ওজন লেয়ারটি আর আমরা পরে বলবো। তো এই হেডিং দিয়ে আমরা নেক্সট ক্লাসে কি করবো, নেক্সট ক্লাস বায়ুমণ্ডলের স্তর, বায়ুমণ্ডলের স্তর। তো এটা কিন্তু রিটেনেও আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। বায়ুমণ্ডলের স্তর এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করবো, এত বেশি প্যারা নেওয়ার দরকার নাই। তো যতটুকু পড়াইলাম এইটুকু পড়ে নেন, ইনশাল্লাহ আবার সোমবারে দেখা হবে আপনাদের সাথে। সোমবারে বায়ুমণ্ডলের স্তর দিয়ে শুরু করব আমরা, যদি সম্ভব হয় ইউনিভার্সের দিকে যাব, আর না হলে ওইখানে ইউনিভার্সটা পরের সপ্তাহে শেষ করে দেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।